নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করব, সেটাকে ব্রেকিং নিউজ বলা যায় না, কিন্তু সেই নিউজটা অবশ্যই একটা আশাজনক নিউজ বা একটা বলতে পারা যায় যে কিছুটা ভরসার একটা জায়গা। সেটা হচ্ছে যে এই 11,000 সামথিং প্যানেলে কিছুদিন আগে যে প্রাথমিকে নিয়োগটা হলো, সেই নিয়োগে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা অ্যাপিয়ার করেছিলেন পরীক্ষায় এবং যারা ইন্টারভিউ অবধি দিয়েছিলেন কিন্তু শেষমেশ বাতিল হয়ে গিয়েছেন, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিছুটা আশার খবর। এবং যারা এই বিষয়ে খোঁজ খবর এখনও পাননি তাদের জন্য এটা সত্যিই কিন্তু ব্রেকিং নিউজও বটে। সেটা হচ্ছে যে এই যে প্যানেলটি 11,000 সামথিং যে প্যানেলটিতে নিয়োগ হয়েছে 2022 সালে, সেই প্যানেলটির যে সেই এক্সপায়ারির আর মাত্র দুদিন বাকি, অর্থাৎ 48 ঘন্টা বাকি। সেই 48 ঘন্টার আগেই একটা এই প্রাথমিকে বিএডদের যারা ইন্টারভিউ দিয়ে তাদের শেষ পর্যন্ত আর নেওয়া হলো না, সেই সমস্ত বিএডদের হয়ে তাদের চাকরির জন্য সওয়াল করে সুপ্রিম কোর্টে একটি মামলা করা হয়েছে। তো এই হচ্ছে মামলা। এবার মামলার বিষয়বস্তু কী সেটা আমরা নিশ্চয়ই আলোচনা করব। তার আগে চলো সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে আমরা দেখে নিই মামলার ডিটেলস। তো দেখো বন্ধুরা, এটা সুপ্রিম কোর্টের কেস ডিটেলস, ডায়েরি নাম্বার 5227/2025, অচিন্ত প্রসাদ সামন্ত ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এরপরে দেখো ডায়েরি নাম্বারটা কিন্তু এখানে দেওয়াই রয়েছে, কিন্তু কেস নাম্বারটা এখানে পড়েনি, আর সিএনআর নাম্বার দেওয়া রয়েছে দেখো। তো এরপরে দেখো প্রেজেন্ট লাস্ট লিস্টেড অন, সেই জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে, যেহেতু কেস নাম্বার পড়েনি এখানে তাই লিস্টেড ডেটটাও দেওয়া হয়নি। কেস নাম্বার পড়লেই কিন্তু এটা একটা ডেট লিস্টেড হয়ে যাবে। স্ট্যাটাস স্টেজ এগুলো কিছুই এখনই হয়নি। তো পিটিশনার দেখতে পাচ্ছ অচিন্ত প্রসাদ সামন্ত এবং রেসপন্ডেন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এবং পিটিশনারদের যিনি অ্যাডভোকেট আছেন শুভ্রপ্রকাশ মুখার্জি, এবং রেসপন্ডেন্টদের অ্যাডভোকেট এখানে এখনও দেওয়া হয়নি, অর্থাৎ রেসপন্ডেন্টদের কাছে নোটিশ দেবে তবে তারা অ্যাডভোকেট দেবেন। তো এই হচ্ছে বিষয়। এবার আসি মামলাটি কোন গ্রাউন্ডে করা হয়েছে সেই বিষয়ে। মামলাটি যে গ্রাউন্ডে করা হয়েছে, যে 11/8/2023 যে লাস্ট একটা ডেট বেঁধে দেওয়া হয়েছে, যে সেই ডেটের আগে যারা বিএড ক্যান্ডিডেট প্রাইমারিতে জয়েনিং করেছে তাদের চাকরি থাকবে, আর সেই ডেটের পরে যারা প্রাইমারিতে বিএড ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছে বা জয়েনিং করেছে তাদের চাকরি থাকবে না, এইরকম একটা অর্ডার হয়েছিল। তো সেই অর্ডারটার পরিপ্রেক্ষিতে একটা যুক্তি যেটা রয়েছে এই সমস্ত পিটিশনারদের কাছে, সেই যুক্তিটা খুব সহজ একটা যুক্তি, যে তারা যে বিএড যোগ্যতা নিয়ে প্রাইমারিতে বসেছিল সেটা তারা কিন্তু নিজের ইচ্ছাতে বসেনি বা তারা জোর করেও বসেনি। তারা কিন্তু কেন্দ্র সরকারেরই একটা বিধিবদ্ধ প্রতিষ্ঠিত সংস্থা, সেটা হচ্ছে এনসিটিই, তাদের যে রুল সেই রুল মোতাবেক তারা বসেছিল, এবং তারাই কিন্তু এই সমস্ত চাকরির পরীক্ষার যে নিয়ম সেই নিয়মটা নির্ধারণ করে। সুতরাং সেখানে তাদের দোষ কোথায়? এটা গেল একটা। এটা এই যে বিএড ক্যান্ডিডেটদের চাকরিটা শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে, সেটা হচ্ছে 3 জন বিচারপতির কনস্টিটিউশনাল বেঞ্চের দ্বারা বাতিল হয়েছে। তো এরপরে আমরা দেখতে পাই যে রাজস্থানের তেজপ্রকাশ পাঠকের যে মামলাটি, সেখানে 5 জন বিচারপতির কনস্টিটিউশনাল বেঞ্চের একটি সাংবিধানিক রায় হয়, যে রায়টিতে বলা হয় যে মিডিল অফ দ্য গেম রুলস ক্যান নট বি চেঞ্জড, অর্থাৎ খেলার মাঝখানে কিন্তু খেলার নিয়ম বদলানো যায় না। অর্থাৎ তারা বলেছেন যে যখন একটা নিয়োগ প্রক্রিয়া চালু হবে, সেই নিয়োগ প্রক্রিয়ার গেজেট নোটিফিকেশান পাবলিকেশান থেকে শুরু করে এবং সেই নিয়োগ প্রক্রিয়ার অ্যাপ্লিকেশান নোটিফিকেশান পাবলিকেশান থেকে শুরু করে, অর্থাৎ যখনই স্টার্ট হয়ে গেল কোনো একটা নোটিফিকেশান সেই নিয়োগের জন্য, শুধু একদম সেই গোড়া থেকে শুরু করে নিয়োগের একদম শেষ পর্যায় পর্যন্ত যা নিয়ম থাকবে সেই নিয়মটাকেই শেষ অবধি ফলো করতে হবে, মাঝপথে কিন্তু সেই নিয়ম চেঞ্জ করা যাবে না। কিন্তু এই 5 জন বিচারপতির রায় অনুযায়ী কাজ কিন্তু ওই 3 জন বিচারপতির কনস্টিটিউশনাল বেঞ্চ করেননি। তারা কিন্তু নিয়মটাকে মাঝপথে এসে তারা চেঞ্জ করছেন। তারা বলছেন যে না, এটা তো হতে পারে না, এটা অবৈধ, তাহলে এদের বাদ দিয়ে দাও। কিন্তু যারা এই যোগ্যতাটাকে মান্যতা দিয়েছিল সেই এনসিটিই, তারাও তো কেন্দ্র সরকারের বিধিবদ্ধ সংস্থা, সেটাও তো সুপ্রিম কোর্ট খুব ভালো করেই জানে, এবং তারা আজ থেকে নয়, এনসিটিই দীর্ঘদিন ধরে এই শিক্ষা বিষয়ক যে নিয়োগ বা এই সংক্রান্ত নিয়মকানুন তারা তৈরি করছেন। তাহলে সুতরাং সেই দায়টা কেন এই সমস্ত বিএড ক্যান্ডিডেটরা নিতে যাবে? তার থেকেও বড় কথা হচ্ছে, যদি কোনো রকম বিএডটাকে প্রাইমারিতে অ্যালাউ করা যদি একটা খুব বড় অপরাধ হয়ে যায়, সেক্ষেত্রে যারা 11/8 আগে জয়েনিং করেছে তাদেরই বা কেন রাখা হবে? তাদের যদি রাখা হয় তাহলে এটুকু তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এমন কিছু অপরাধ নয় এটা বিএডদের রাখাটা, বা যদি তারা থাকেও তাদের স্পেশাল কিছু কন্ডিশনে রাখা যেতে পারে। যেমন এখন এনসিটি এই যে যারা বিএড ক্যান্ডিডেটরা চাকরি করছে তাদের জন্য একটা স্পেশাল ব্রিজ কোর্স করছে 6 মাসের। তার মানে বোঝাই যাচ্ছে এনসিটি বলছে যে এই 6 মাসের ব্রিজ কোর্স করলে তারা ডিএলএড সমতুল হয়ে যাবে। তাহলে তারা যদি সুযোগ পায় তাহলে
এই যারা বিএড ক্যান্ডিডেটরা এনসিটি নিয়ম অনুযায়ী পরীক্ষায় বসলো, সেখানে প্রাইমারি বোর্ডও সেটা মেনে নিয়েছিল, যখন পরীক্ষায় বসেছে কারোর কোনো আপত্তি ছিল না, তাহলে একদম শেষ মুহূর্তে তারা ইন্টারভিউ দেওয়ার পরে কেন তাদের বাদ দেওয়া হবে? মিডল অফ দ্য গেম রুলস ক্যান নট বি চেঞ্জড। তাহলে এই যে বিষয়টা, এটা তাহলে একটা জিনিস হতে পারে যে 5 জন কনস্টিটিউশনাল বিচারপতির যে বেঞ্চের রায়, সেই রায়টা 3 জন বিচারপতির বেঞ্চের রায়ের ওপরে ভারী হবে, এটাই স্বাভাবিক। তো সেটা যদি হয়, সেটা কিন্তু একটা অনেক বড় যুক্তি। এবং আরও একটা যুক্তি হচ্ছে যে এক্ষেত্রে প্রাইমারি বোর্ড একথা বলতে পারবে না যে যাই হোক না কেন এটা কনসিডারেশনের পর্যায়ে নেই, কেননা প্যানেল তো এক্সপায়ার করে গেছে, যেটা আগাগোড়াই এদের একটা অজুহাত যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু প্যানেল এক্সপায়ার হওয়ার 48 ঘন্টা আগে হোক, 1 মিনিট আগে হলেও কিন্তু সেটা গ্রান্টেড। মানে আইনত জিনিসগুলো এরকমই হয়। 18 বছরের বয়সের থেকে একদিন কম বয়স থাকলেও সে যদি কোনো অন্যায় করে বা মানে সে যদি রেপ বা এই জাতীয় কোনো অন্যায় করে, তাহলে তাকে জুভেনাইল কোর্টে পাঠায়। অথচ একদিন পরে করলেই সে সাবালক হয়ে যাচ্ছে, তাকে হয়তো ক্যাপিটাল পানিশমেন্টও দেওয়া যায়। তো এইরকম আইনের বিষয়টা এইরকমই। এখন বিষয়টা হলো যে এই যে জায়গাটা 5 জন বিচারপতির কনস্টিটিউশনাল বেঞ্চের যে রায়টি, যে নিয়ম যা আছে শুরুতে সেটাই একদম শেষ অবধি কার্যকর করতে হবে, এটা যদি জোর দেওয়া যায়, তাহলে কিন্তু এই যে বিএড সংক্রান্ত যে মামলাটি, সেই মামলাটির গতিপথ কিন্তু 180 ডিগ্রি ঘুরে যেতে পারে, 180 ডিগ্রি ঘুরে যেতে পারে। এবং এটা একটা অনেক বড় আশার আলো এবং এটা অনেক বড় একটা যুক্তি। কারণ এই কথাগুলো বিচারপতিরাই বলছেন। একজন বিচারপতি যেমন মিডল অফ দ্য গেম রুলস চেঞ্জ করে দিচ্ছেন, তেমন আরও তার থেকেও বেশি সংখ্যক বিচারপতিরা বলছেন না, তুমি এটা করতে পারো না। এবং সেই নির্দেশটা তারা কিন্তু অলরেডি কার্যকরী করেছেন তেজপ্রকাশ পাঠকের ক্ষেত্রে। সুতরাং প্রাইমারিতেও এটা হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। শুধু আর্গুমেন্টটাকে যারা যে উকিল মশাইরা করবেন, তারা সঠিকভাবে যদি করতে পারেন। এবার বিষয়টা হচ্ছে নিশ্চয়ই তারা পারবেন, তার কারণ তারা পারবেন সেই কনফিডেন্স আছে বলেই তারা সুপ্রিম কোর্টে মামলা করেছেন। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে মামলা করার খরচটাও কিন্তু নেহাত কম নয়। তো যাই হোক, ভিডিওটাকে খুব বেশি দীর্ঘায়িত করছি না, কারণ এটা নিয়ে অনেক কিছুই বলা যায়, কিন্তু এই মুহূর্তে বেসিক পয়েন্টটাই আমি বললাম। তো আপনারা সবাই জিনিসটা দেখতে থাকুন। আগামী দিনে খুব সম্ভবত বিএডদের জন্য কিন্তু নিয়োগের একটা রাস্তা খুলে যাবে। তার কারণ আপনারা দেখেছেন যে এই সুপ্রিম কোর্টের বেঞ্চই ডিএলএড, এনআইওএস ডিএলএডদের কিন্তু মানে বলেছিল যে তারা আর ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু একটা অ্যাপ্লিকেশান, সামান্য একটা অ্যাপ্লিকেশানের মাধ্যমে তারা একটুখানি মানে এমন একটা আবেদন করলো যে আমি বাড়ির কাছে একটু চাই, মানে সেই কি আর বলবো, আবদার আর কি। এই সমস্ত আবদারও সুপ্রিম কোর্টে কিন্তু গ্রান্টেড হয়ে গেল। তাহলে এই বিষয়টা যদি গ্রান্টেড হয়ে যায় যে এনআইওএস ডিএলএডরা ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে পারবে, তাহলে এই বিএডরা কি অন্যায় করলো? তার মানে সুপ্রিম কোর্টের রায় মানে এটাই নয় যে তারা রায় দিয়ে দিল মানে সেটা একদম ফেবিকুইক আঠার মতো সেটা নড়ানো যাবে না। আপনার যুক্তি থাকলে যে কোনো সময় সেই রায়টাকে কিন্তু পুনর্বিবেচনা করা যেতে পারে। একবার নয়, একাধিকবার করা যেতে পারে যদি যুক্তি থাকে। তো যাই হোক, বিষয়টা এখন সুপ্রিম কোর্টে যেহেতু ডায়েরি নাম্বার পড়েছে, আশা করছি খুব দ্রুত কেস নাম্বারও পড়বে, এবং কেস নাম্বার পড়লেই কিন্তু হিয়ারিং ডেট পড়বে। এবং যেহেতু এটা প্যানেল এক্সপায়ারির আগে কেস হয়েছে, সেহেতু আশা আছে বন্ধুরা। বিশেষ কিছু এই মুহূর্তেই বলছি না, কারণ আরও অনেক কিছু বলার আছে। এই কেসটার প্রথম হিয়ারিং হলে পরেই কিন্তু আপনারা একটা দিশা বুঝতে পারবেন যে কেসটা কোন দিকে যাবে বা কি হবে। তো এখনকার জন্য এটুকুই হলো ভিডিওটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।